এইখান থেকে কিছু মেসেজ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আইফোনে যেহেতু ডেট এবং চাইল্ড মেসেজ সেন্ডার ডিটেলস একেবারে মানে মেসেজ পাঠালে প্রথম মেসেজই দেখা যায়, ওই আর ডিটেলসে ক্লিক করা লাগে না। আমি এখানে আমাদের ঢাকা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন গত কমিটির অর্ণব হোসেন। সে আমাকে 20 জুলাই মানে 19 তারিখ ওভার হয়ে 20 তারিখে পড়েছে, রাত 1:10 একটা মেসেজ করেছিল, ভাই ইরানের মতো রেভলিউশন হতে পারে, সবার হাতে লাল গোলাপ, যারা লাল গোলাপ পাবে না তারা যে কোনো ফুল হাতে রাস্তায় বের হতে পারে, লাশের উপর এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না, চেয়েছিলাম কোটা সংস্কার, এখন দরকার রাষ্ট্র সংস্কার। তখন তাকে আমি আবার রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে যাত্রাবাড়িতে তোমরা শুরু করো, কারণ যাত্রাবাড়ি ওর এলাকা এবং ওইখানে অনেকদিন ধরে থাকে। এটা একটা মেসেজ। সেকেন্ড হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাড্ডা এলাকায় রাফা, ও এখন এই বৈষম্য আন্দোলন প্রাইভেটের সাথে কাজ করে। ও হচ্ছে আমাকে 12:12 মানে শুক্রবার দিন বা 19 তারিখ ওভার করে 20 তারিখে পড়েছে, 12:12 মেসেজ করছে, ভাইয়া কারফিউ জারি করে দিছে, আমাদের এখানে সব ইন্ডিয়ান পুলিশ স্নাইপার নিয়ে আসছে, বিভিন্ন বিল্ডিং এর ছাদে পজিশন নিচ্ছে। আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম সরাসরি ফোনে, কারণ ইন্টারনেট তো তখন বন্ধ, সেই রকম চিহ্নিত করতে পারলে লোকজন নিয়ে ঘেরাও করো, ভবন ঘেরাও করার জন্য বলেছিলাম। সারা দেশে প্রতিরোধ হবে, কাল চট্টগ্রাম পোর্ট অবরোধ হবে, প্রয়োজনে যে এলাকায় ছাদ থেকে গুলি করে সে এলাকা পরিবর্তন করো। মানে সে ফোনে বলছিল ভাই দাঁড়াতে পারছি না। তারপরে সে ডাইরেক্ট ফোনে বলেছিল আমাদের এখানে বেশ কিছু ছেলেগুলো আহত হয়েছে, তাদের ভাই চিকিৎসা দরকার। তখন আমি বিএনপির আপনার চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ আলী ডোনার ভাই, ওনার নাম্বার এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএসএমএম রফিক ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি, কারণ ওনারা দুইজন আগে থেকে আন্দোলনে যখন ছাত্ররা আহত তখন আমি খসরু ভাই সহ মহাসচিব, বিএনপি মহাসচিব তাদেরকে যখন জানিয়েছিলাম যে ছাত্রদের চিকিৎসার ব্যবস্থাটা আমাদের অন্তত করা দরকার, ঢাকা মেডিকেলে পেশেন্ট ভর্তি নিচ্ছে না, ছাত্রলীগ ওইখান থেকেও বাইরে পড়াইতেছে, সুতরাং আপনাদের যেহেতু বড় সংগঠন ড্যাব আছে, ডাক্তার আছে, প্রাইভেট অন্তত আপনারা জামাতের আপনারা সবাই একটা টিম রেডি করবেন, চিকিৎসা যেন ছাত্ররা পায়। তখন আমাকে ডোনার ভাই এবং রফিক ভাই নাম্বার দিয়েছিল, আমি সবাইকে ওনার নাম্বার সেন্ড করে রেখেছিলাম। আর আরেক দুটো মেসেজ জাস্ট সংক্ষেপে পড়ে দিতে চাই। এটা হচ্ছে আমরা সেই মেসেজ বিএনপির রিয়াজউদ্দিন ভাই প্রেস উইং এ যে কাজ করে ওনাকে পাঠিয়েছিলাম, আর জহিরুদ্দিন সফল ভাইকে পাঠিয়েছিলাম। এটা হচ্ছে 20 জুলাই 12:02 তাকে লিখেছিলাম মেসেজ এরকম, গত 5ই জুন 2024 হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে 2018 সালের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অবৈধ ঘোষণা করে। পরবর্তী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 1 জুলাই 2024 থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করি। এই ব্যানার থেকে আমরা শিক্ষার্থীরা সকল গ্রেডে কোটা সংস্কার করে সংসদের জরুরি অধিবেশনের মাধ্যমে আইন পাশের দাবি জানাই। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উত্থাপিত দাবি অগ্রাহ্য করে পরবর্তীতে সরকার প্রধানের বিতর্কিত সাধারণ শিক্ষার্থীদের নাগরিক সত্তা কলুষিত করে অপমানজনক মন্তব্য প্রধান এবং সরকারের সার্বিক অপরিণামদর্শী ও ছাত্র জনতা ও জাতীয় স্বার্থ বিরোধী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের এই বিশৃঙ্খল রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে। সারা দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়, এর দায় সরকারকে নিতে হবে। বিগত কয়েক সপ্তাহ ধরে সরকার আন্দোলন চলমান ক্যাম্পাসগুলোয় ইন্টারনেট বন্ধ অচল করে রেখেছে, কিন্তু গতকাল থেকেই সারা দেশে কমপ্লিট ডিজিটাল ক্র্যাকডাউন চালানো হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকেই দেশে ব্রডব্যান্ড সেবা, মোবাইল নেটওয়ার্ক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটিএম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভয়াবহ বিঘ্নিত হচ্ছে। ফলে আমাদের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের মধ্যে কোনো ধরনের সক্রিয় যোগাযোগ সম্ভব হচ্ছে না। সারা দেশে আরোপিত এই ডিজিটাল ক্র্যাকডাউনের প্রধান টার্গেটের শিকার হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের তথ্য যোগাযোগের এই মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত রূপ।
অবিলম্বে সরকারকে ডিজিটাল ক্র্যাকডাউন রহিত করে দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সচল করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে রাজপথ থেকে প্রত্যাহার করতে হবে, ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, যোগাযোগ ব্যবস্থা সচল হলে সমন্বয় কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে দেশবাসীকে সিদ্ধান্ত জানাবে। আমাদের সুস্পষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। যারা শহীদ হয়েছেন তাদের রুহে মাগফিরাত করছি, হত্যার বিচার চাচ্ছি। আমরা বাংলাদেশের ছাত্র জনতার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে পাশে আছি। দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক যে নির্বিচার হত্যাযজ্ঞ চলছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এই দায় একান্ত সরকারেরই। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থা এবং নাগরিক সমাজকে ছাত্র জনতার পাশে দাঁড়ানোর আমরা আহ্বান জানাই। ছাত্র নাগরিক হত্যার বিচার, আইন শৃঙ্খলা বাহিনী হত্যায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ, সকল ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট সেবা চালুর দাবিতে আগামীকাল কমপ্লিট শাটডাউন। বার্তা প্রেরক নাহিদ ইসলাম, সমন্বয় বৈষম্য বিরোধী আন্দোলন। এটা লং মেসেজ টু ডাইরেক্ট জান, আমি দুইটা ভাগে কপি করে এটা জহিরুদ্দিন স্বপন ভাই বিএনপির সিনিয়র একজন নেতা এবং মহাসচিব বলছিল ওনাকে মেসেজটা থ্রু করতে, তো ওনাকে মেসেজটা পাঠিয়েছিলাম। তার আগে আমার নাহিদ, সার্জিস, আসিফ, 4-5 জন যারা কোঅর্ডিনেটর তাদের সাথেও কথা হয়েছিল। তো সর্বশেষ আমি আর একটু 30 সেকেন্ডে মেসেজটা উপরে শোনাতে চাই, তারপর আমি এটা একটু ব্যাখ্যা বলবো। এটা হচ্ছে একটা মেয়েকে পাঠিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির, ওর নাম হচ্ছে সাকাফি। ও হচ্ছে ওই নাহিদদের সাথেই কাজ করতো। ওরে বলছিলাম যে এটা পাঠাইছি আমি 10:46 PM, এটা আবার 19 তারিখে শুক্রবার দিন, তখন ওভার হয়নি। পাঠাইছিলাম যে এখন কোনোভাবেই আন্দোলন থামানো যাবে না। আন্দোলনে এখন পর্যন্ত 150 শতাধিক মানুষ হত্যা ও হাজার হাজার আহত হয়েছে। এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। রাজপথ এখন জনতার দখলে। তোমরা জাতির মুক্তির কান্ডারি, তাই ভয় পেয়ে কোনো আপোষে যে জাতিকে অন্ধকারে ঠেলে দিও না। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, সহিংসতা, গুলি চালিয়ে মানুষ হত্যার দায় সরকারের। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে ঘাতক সরকারের পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে। এই গণদাবি আদায় আমরা সর্বস্তরের জনগণকে কমপ্লিট শাটডাউন ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। এটা পাঠিয়েছিলাম, ঠিক আছে ভাই, আমি পরে পাঠিয়েছি যে আন্দোলনকারীদের কাছে এই বার্তা পৌঁছে দাও, যেহেতু তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। এটা 10:46-এ, আর জহিরুদ্দিন স্বপন ভাইকে নাহিদের বার্তা পাঠিয়েছিলাম আমি 12:02-এ। এটা হচ্ছে এই কারণে যে যখন আমরা শুক্রবার দিন আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল, আমি নামাজের আগে বাসা থেকে বের হয়েছিলাম এবং আমার সেম মেসেজ এখনো মোবাইলে আছে আমাদের সমস্ত নেতা কর্মীকে। বৃহস্পতিবার রাতেই মেসেজ দিয়েছিলাম, শুক্রবার দিন সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন, জুম্মার নামাজ পড়বেন পল্টনে। কারণ শুক্রবার দিন রাজনৈতিক দলগুলোর গণমিছিল ছিল। বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন করি তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে গণমিছিলের কর্মসূচি দিয়েছিল। তার আগে কিন্তু আপনাদের মনে আছে আবু সাঈদের মৃত্যুর পরে 17 জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিলেন। এই কর্মসূচিটা মূলত আমাদের আন্দোলনকারী নেতৃবৃন্দ যখন বলেছে, আবু সাঈদের মৃত্যুর পরে আমরা যখন বলেছি এইভাবে মৃত্যুর পরে যদি আন্দোলন সাকসেস না হয়, এইখানে কোনো রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন রাজপথে আর দাঁড়াতে পারে না, কাজেই তোমাদেরকে আন্দোলন ক্যারি করে নিয়ে যেতে হবে। তখন নাহিদ, আসিফ, আক্তার তখন অনেকে বলেছিল ভাই আপনারা একটু তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে কোঅর্ডিনেশন করেন, তারা যেন আমাদেরকে সাপোর্ট করে। যেহেতু আমরা জাতীয় পর্যায়ে রাজনৈতিক ভাবে আন্দোলন করছি, সবার সাথে সমন্বয় আছে, সেইখান থেকে মূলত রাজনৈতিক ভাবে এই কর্মসূচিগুলো সেট করা। তার আগেও আমরা আলাপ আলোচনা করছি। 14 জুলাই যখন শেখ হাসিনার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে যখন ক্যাম্পাস প্রকম্পিত করেছিল, বিশেষ করে বিএনপির সালাউদ্দিন ভাই স্থায়ী কমিটির সদস্য, ওনার সাথে আমাদের 28 অক্টোবরের আন্দোলনের পরে একটা যোগাযোগ স্থাপন হয়। কারণ সেই সময় বিএনপির মহাসচিব খসরু ভাই সহ যারা এখানকার কোঅর্ডিনেশন করতে আন্দোলনে, তারা মূল নেতারা জেলে চলে যাওয়ায় তারেক রহমান আমাদের অনেকের সাথে তখন যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, মতামত দিয়েছে এবং সালাউদ্দিন ভাই দিল্লি থেকেও এই আন্দোলনে একটা কোঅর্ডিনেশন রোল প্লে করেছে। সেক্ষেত্রে যোগাযোগ হয় ওই 14 তারিখ আমরা তখন সালাউদ্দিন ভাইয়ের সাথেও আমি, রাশিদ ভাই গ্রুপ করেও কথা বলেছি, ভাই আজকে যা দেখতে পাচ্ছি এইখানে ছাত্ররা রেজিস্ট্যান্স করে, আপনারা ছাত্রদল এবং আপনাদের যেহেতু মিত্র জামাত, কাজী যেহেতু মেইন পলিটিক্যাল পার্টি বিএনপি জামাতের মিত্র, জামাতের সাথে কথা বলেন শিবিরের জন্য, ছাত্রদল শিবির যেন ছাত্রলীগকে আজকে রেজিস্ট্যান্স করে এবং ছাত্রদের উপরে হামলা হলে
ছাত্রলীগকে প্রতিহত করতে হবে, ক্যাম্পাস ছাড়া করতে হবে, এবং দেখছিলেন মেয়েদের হল থেকে বের করে দেওয়া ঘটনাগুলো ঘটেছে। তো রাজনৈতিক ভাবে আন্দোলনের ছাত্ররা যখন আক্রান্ত হয়েছে তখনই ছাত্রদের পাশে ছিল, রাজনৈতিক ভাবে সহযোগিতা করার জন্য, বিশেষ করে আন্দোলনের সিনিয়র সংগঠক হিসেবে, যেহেতু 2018 সালে আমরাই এই আন্দোলনকে সংগঠিত করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমরা শুরু থেকেই আমরা চেয়েছিলাম যে আন্দোলন যেন একটা গণ আন্দোলনে পরিণত হয়, যদি সম্ভব হয়। সেই জায়গা থেকে আমাদের ভূমিকা মনে করেছি যে শুধুমাত্র ছাত্রদের দ্বারা এই আন্দোলন সফল করা যাবে না যদি একটা পর্যায়ে এখানে রাজনৈতিক সম্পৃক্ততা না তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভাবে সাড়া দিয়েছে, যার ফলে কিন্তু এই গণ-অভ্যুত্থান সম্ভব হয়েছে। তো এই মেসেজ পাঠাতে গিয়ে এই যে ইন্টারনেট শাটডাউনের পরে ডাইরেক্ট ফোনে আমি অনেককে ফোন দিয়ে বলেছিলাম, মানে ভাবছি যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যত মানুষকে ফোন করতে পারি, কারণ আমার কাছে এর আগে একটা সোর্স থেকে আমাকে বলছিল যে আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি চলে আসো এই গাড়িতে, মানে আমাকে একটু পালিয়ে থাকার জন্য, যে তুমি গ্রেপ্তার হয়ে যাবে। এবং যে গাড়ি পাঠাবে বলেছিল তার সে মাঝে মাঝে তথ্য দিত, কিন্তু তার প্রতি আমার একটু ডাউট ছিল, বিকজ সেও